ইতিমধ্যেই আমি তোমাদের হাই মাদ্রাসার যে সাজেশনটা দিয়েছি ইতিহাসের 4 নাম্বারের, তোমরা প্লেলিস্টে যাও, সেখানে দেখো হিস্ট্রি টেস্ট পেপার সমাধান, ওখানে আমি প্লেলিস্ট করে দিয়েছি, ওর মধ্যে পেয়ে যাবে ইতিহাসের। ঠিক আছে, আর এখন চলো দেখাবো ইসলামের ইতিহাস। ইসলামের ইতিহাসে যে ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেনগুলো রয়েছে, বড় প্রশ্ন, সেটি নিয়ে আজকে আলোচনা করব। বড় প্রশ্ন 4 নাম্বারের প্রশ্ন এবং 2 এবং কিছু শর্ট প্রশ্ন আছে মনে হয়, চলো দেখব। তো আর যারা সাজেশনটি নিতে চাও তারা অবশ্যই কমেন্ট বক্সে দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে যুক্ত হয়ে আমাকে এসএমএস করো। ঠিক আছে, শেষে 49 নাম্বারটি দেখবে, গ্রুপ অ্যাডমিন আছে। তো আজকে প্রশ্ন আলোচনা করব, যারা নতুন চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। যে প্রশ্নটা এবারের জন্য ভয়ঙ্কর ইম্পর্টেন্ট, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে মিশরে ফাতিমীয় বংশে মানে শাসনের উত্থান এবং পতন সম্পর্কে লেখো। তোমরা আজকে পরীক্ষা হয়ে গেছে ভূগোলের, দেখেছো কিভাবে কমন এসছে, বড় প্রশ্ন থেকে শুরু করে শর্ট, তো সবই আর কি 2 মার্কসেরও সব। তো যারা সাজেশন নিয়েছিলে অবশ্যই প্রমাণ পেয়েছো আগের সাবজেক্টগুলোতেও, ম্যাথ বলো বাংলা বলো। ঠিক আছে, তো এইখানে 8 নম্বরের প্রশ্নটা কিভাবে লিখতে হবে আগে ভালোভাবে শুনে নাও, এবং কতটুকু লিখতে হবে। আমার মদ্দা পয়েন্ট হচ্ছে যে একটা ভূমিকা দেব, বড় প্রশ্নে যে কোনো প্রশ্নে একটা ভূমিকা দেব, তারপরে শেষে উপসংহার দেব। ঠিক আছে, ভূমিকা এবং উপসংহার, আর মিডিলে 6টি পয়েন্ট। তো মিডিলে 6টি পয়েন্ট, তাহলে 8টি হয়ে গেল। এখানে নাম্বার কাটার কোনো জায়গা থাকে না। ঠিক আছে, তো প্রথমে আমি পয়েন্ট দিয়েছি, দেখো যে ফাতেমীয় বংশের আগে একটু ভূমিকা দিয়েছি, যে ফাতেমীয় খিলাফত, ওর শাসনটা কত সাল থেকে কত সাল ছিল। ঠিক আছে, এটি ছিল একটা শিয়া খিলাফত এবং আব্বাসীয় প্রতিদ্বন্দ্বী হিসাবে উত্তর আফ্রিকা ও মিশরে প্রতিষ্ঠিত হয়েছিল। ফাতেমীয় বংশের উত্থান, তো ফাতেমীয়রা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর বলে নিজেদের দাবি করতেন। আচ্ছা, মানে যারা ফাতিমীয় ছিল। প্রতিষ্ঠা যারা ওবায়দুল্লাহ আল মাহাদি থেকে শুরু করে 1909 খ্রিস্টাব্দে তিউনিসিয়ায় এই রাজবংশের ভিত্তি স্থাপন করেন এবং মিশর জয় করে। ঠিক আছে, যে ফাতিমীয়দের চতুর্থ খলিফা আল মুইজের শাসন আমলে তার সেনাপতির জহর আল সাকলি 969 খ্রিস্টাব্দে কিন্তু এই ইয়োশীয়দের পরাজিত করে মিশর জয় করেন। তো এইসব পয়েন্টগুলো আমি দিয়েছি। তারপরে দেখো দ্বিতীয় পয়েন্ট দিয়েছি শ্রেষ্ঠত্ব। ঠিক আছে, তাহলে ফাতিমীয় বংশের শ্রেষ্ঠত্ব, কতদূর পর্যন্ত তাদের সাম্রাজ্যটা বিস্তার করেছিল, সেটা একটা দিয়েছি। দ্বিতীয় দেখো যে ফাতিমীয় বংশের শাসনের পতনের কারণ। তো দীর্ঘ 200 বছরেরও বেশি সময় শাসনের পর বিভিন্ন আভ্যন্তরিক ও বাহ্যিক কারণে 1171 খ্রিস্টাব্দে ফাতিমীয় শাসনের কারণগুলি হলো, সেই কারণগুলি কি না, অযোগ্য উত্তরাধিকারী। একটা একটা করে পয়েন্ট দিয়েছি। একটা হচ্ছে অযোগ্য উত্তরাধিকারী, আর পরবর্তী পয়েন্ট দিয়েছি দেখো উজিরদের প্রভাব বৃদ্ধি। ঠিক আছে, তার পরবর্তী পয়েন্ট দিয়েছি সামরিক বিশৃঙ্খলা। তারপরে সামরিক বিশৃঙ্খলা বলতে যে ফাতিমীয় সেনাবাহিনীতে তুর্কি, তারপর বারবার এবং সুদানি সৈন্যদের মধ্যে প্রায় দাঙ্গা সংঘর্ষ লেগেই থাকতো, যা কেন্দ্রীয় শাসনকে দুর্বল করে দেয়। পরবর্তী দেখো অর্থনৈতিক সংকট। অর্থনৈতিক সংকটটা যখন নীল নদের নাব্যতা হ্রাস ও দীর্ঘস্থায়ী দুর্ভিক্ষর ফলে মিশরের অর্থনীতি ভেঙে পড়ে, এতে জনগণের মধ্যে অসন্তোষ দেখা দেয়। তারপরে দেখো ক্রুসেডদের আক্রমণ। ঠিক আছে, এই সব পয়েন্টগুলি কিন্তু দেওয়া হয়েছে। গেল একটা প্রশ্ন। এই দেখো উপসংহার, একটু আমি উপসংহার দিয়েছি, উপসংহার কিন্তু মাস্ট। 8 নম্বরের বড় প্রশ্নে উপসংহার মাস্ট। দ্বিতীয় হচ্ছে আব্বাসীয় শাসনের অবসানের কারণ আলোচনা করো। এটাও 8 নম্বরের, তোমাদের 4 নম্বরেও আসতে পারে, কিন্তু 8 নম্বরের বেশি ইম্পর্টেন্ট। প্রথমে দিয়েছি দেখো আব্বাসীয় সাম্রাজ্যের পতনের কারণ, তো একটু ভূমিকা দিয়েছি আমরা প্রথমে। তারপরে অযোগ্য উত্তরাধিকারী, কারা কারা অযোগ্য উত্তরাধিকারী ছিল। ঠিক আছে,
তারপর তুর্কি দেহরক্ষীদের প্রাধান্য। দেখো এত সুন্দরভাবে নোটটি করা হয়েছে, নোটের কোয়ালিটি তোমরা অবশ্যই দেখবে, দেখে কিনবে। খুব সামান্য টাকায় আমরা এই নোটটি দিচ্ছি, ঠিক আছে, খুব সামান্য টাকায়। তোমরা যারা নিতে চাও সাজেশনগুলো ইসলামের ইতিহাস থেকে শুরু করে ইতিহাস সমস্ত সাবজেক্টের হাই মাদ্রাসার সাজেশন রয়েছে। তোমরা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগাযোগ করো, অথবা এই নাম্বারেও যোগাযোগ করতে পারো তোমরা, ঠিক আছে। এটি আমার পার্সোনাল নাম্বার, তো তোমরা এটাই যোগাযোগ করতে পারো সাজেশনের জন্য 9563704349-এ। 3 নম্বর পয়েন্ট দিয়েছি, দেখো বিশাল সাম্রাজ্য ও যোগাযোগ ব্যবস্থা, একটা পয়েন্ট দেওয়া আছে, ঠিক আছে। তারপরে দেখো শিয়া সুন্নিদের মধ্যে যে দ্বন্দ্ব হয়েছিল এবং ধর্মীয় অনৈক্য হয়েছিল সেটার উপর। 5 নাম্বার দেখো অর্থনৈতিক সংকট, অর্থাৎ সেই সময়ে যে কৃষি এবং বাণিজ্যের চরম ক্ষতি হয়েছিল, বিশেষ করে খলিফাদের বিশাল নির্মাণ শৈলী ও রাজকীয় আভিজাত্যের পেছনে অতিরিক্ত অর্থ ব্যয়ের ফলে রাজকোষ শূন্য হয়ে পড়েছিল। 6 নম্বর দেখো নৈতিক ও সামাজিক অধঃপতন। আমি একটা পয়েন্ট বেশি দিয়েছি, ঠিক আছে, যাতে তোমরা মুখস্থ করতে গিয়ে সমস্যা না হয়। তারপর দেখো উপসংহারটা কিন্তু মাস্ট। তারপরে আরেকটা কোয়েশ্চেন ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হজরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে কী কী অভিযোগ আনা হয়েছিল। তোমাদের এই 3টে প্রশ্নের মধ্যে একটা গ্যারান্টি, তার মধ্যে হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেনটা এবছরের সবচাইতে ভয়ঙ্কর ইম্পর্টেন্ট প্রশ্ন, তারপরে 3 নম্বরেরটা। তো হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সাম্রাজ্যের তৃতীয় খলিফা। তিনি ইসলাম গ্রহণের পূর্বে তিনি ছিলেন মক্কার একজন ধনীদের মধ্যে অন্যতম। তৃতীয় খলিফা হিসেবে প্রায় 12 বছর ইসলামী সাম্রাজ্য পরিচালনা করেছিলেন। প্রথম বছর তার সাম্রাজ্য শান্তি শৃঙ্খলা বজায় ছিল এবং সাম্রাজ্য বিস্তার লাভ করেছিল। এইভাবে কিন্তু তোমাদেরকে পয়েন্ট দিয়ে শুরু করতে হবে। এরপর গৃহবিবাদ হয়েছিল, সেই সময় গৃহবিবাদের বীজটা বপন হয়েছিল। এরপর দেখো আমাদের অভিযোগ, কী কী অভিযোগ আনা হয়েছিল। তো অভিযোগ প্রথমত স্বজন পোষণ মানে যে তিনি নাকি যোগ্য শাসকদের অপসারণ করে যে জায়গায় আপন গোত্রভুক্ত আপনজনকে নিয়োগ করেছিলেন, এমনকি এই বিষয়ে তার কাছে অভিযোগ করা হলেও তিনি কোনো ব্যবস্থা নেননি। 2 নম্বর বায়তুল মালের অপব্যয়, ঠিক আছে। যারা সাজেশনটি কিনতে পারবে না, এইভাবে তোমরা স্ক্রিনশট মেরে নিয়ে পড়ো, অথবা আমি বলছি তোমরা শোনো, চোখের দিকে কোয়েশ্চেনের দিকে তাকাবে, আনসারের দিকে, এবং কানটা থাকবে আমার দিকে, তাহলে অনেকটাই মুখস্থ হয়ে যাবে। তারপর দেখো বায়তুল মালের একটা অপব্যয় চলতো, ঠিক আছে, সেখানে অনেক দুর্নীতি হতো, যেমন বর্তমানে হয় আর কি। তারপর দেখো কোরআন সংকলন। তো কোরআন সংকলনটা খলিফা ওসমানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ছিল যে তিনি কোরআনের বহু গুরুত্বপূর্ণ আয়াতকে নাকি পুড়িয়ে নষ্ট করেছেন। এইসব একটা বিভিন্ন নাকি চলতো, অভিযোগ চলতো। তারপর 4 নম্বর চারণভূমির ব্যবহার, ঠিক আছে, মতামত আছে, ঠিক আছে, শেষে মূল্যায়নও যা উপসংহারও তাই, একই জিনিস, ঠিক আছে, উপসংহার সেম জিনিস। যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি তোমাদের সমস্ত রকম পরীক্ষার জন্য সহযোগিতা করব। আর কমেন্ট বক্সে কারা কী চাও সেটা অবশ্যই কমেন্ট করো। কমেন্ট না করলে আমি বুঝতে পারছি না যে তোমরা কি চাইছো, তোমাদের কি চাহিদা, ঠিক আছে। আর ভিডিওগুলো ধৈর্য ধরে দেখো, পরীক্ষার সময় অনেক কাজে লাগবে। 4 নম্বর প্রশ্ন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের রক্ষক বলা হয় কেন, এবং আলোচনা করো। এটা আমি এক্সট্রা হিসাবে দিয়েছি, হয়তো 4 নম্বরেও আসতে পারে, ঠিক আছে। তো এখানে একটু ভূমিকা রয়েছে। তারপরে ফার্স্ট পয়েন্ট দেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরবর্তী সংকট মোকাবিলা কিভাবে করেছিল। তারপর 2 নম্বর ভণ্ড নবীদের দমন করেছিল। 3 নম্বর দেখো রিদ্দারের যুদ্ধ, যেখানে স্বধর্ম ত্যাগীদের দমন করেছিল। এই রিদ্দারের যুদ্ধ কি, এটা কিন্তু তোমাদের 2 নম্বরের প্রশ্নেও আসতে পারে, ভীষণ ইম্পর্টেন্ট। তোমাদের কালকে আমি কি করব বলো তো, একটা 60 কিংবা 50 একটা কোয়েশ্চেন দেব, সেখানে ইসলামের ইতিহাস এবং তোমাদের হিস্ট্রির এমসিকিউ থাকবে, সেই ভিডিওটা তোমরা দেখবে। আজকে যেমন আমি একটা 50 টপ এমসিকিউ দিয়েছিলাম, টপ 50 এমসিকিউ জিওগ্রাফি,
সেখান থেকে অনেক কোয়েশ্চেনই পেয়েছিল। তাহলে এইভাবে তোমরা পয়েন্ট দেবে। 4 নম্বর জাকাত অস্বীকারীদের দমন, 5 নম্বর পবিত্র কোরআন সংকলন, 6 নম্বর আভ্যন্তরিক ও বাহ্যিক নিরাপত্তা, ঠিক আছে। আর উপসংহার তো অবশ্যই দেবে। এরপর 5 নম্বর দেখো আব্বাসীয় খিলাফতের সময়কালে জ্ঞান বিজ্ঞানের অগ্রগতি, এটা 8 নম্বর, 4 নম্বর যে কোনো পড়ে যাবে তাহলেই হবে, ঠিক আছে। চিকিৎসা বিজ্ঞান, গণিতশাস্ত্রের বিপ্লব, এই বিভিন্ন ধরনের পয়েন্ট কিন্তু করা হয়েছে, ঠিক আছে। এরপর দেখো 4 নম্বরের জন্য কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্ন। কর্ডোবা নগরী সম্পর্কে টিকা লিখতে বলেছে, ভীষণ ইম্পর্ট্যান্ট কিন্তু এবারের জন্য কর্ডোবা। তো এখানে আমি 2-3টে পয়েন্ট দেখো করেছি। প্রাচ্যের মেধা কেন্দ্র, তারপর শিক্ষা ও পাঠাগার, 3 নম্বরে স্থাপত্যের সৌন্দর্য, এইভাবে পয়েন্ট দিয়েছি। নগর পরিকল্পনা, তারপরে আরেকটা আছে দেখো ভারতবর্ষে ইসলামের প্রবেশ সম্পর্কে আলোচনা করো, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, তোমাদের মারাত্মক ইম্পর্টেন্ট, স্টার চিহ্ন মেরে রাখবা। দেখো ইসলামের আগমন, কিভাবে ইসলাম ভারতবর্ষে প্রবেশ করলো, ঠিক আছে, দ্বিতীয় খলিফা হজরত ওমরের সময়। তারপর কী কী রাজ্য জয় করেছিল সেই সময়। তারপরে দেখো ইসলামী সাম্রাজ্যের প্রতিষ্ঠা হলো, ঠিক আছে। এইভাবে দিল্লি দখল হলো, মোহাম্মদ ঘুরির মোহাম্মদ ঘুরি যখন ভারত আক্রমণ করলো 1992 সালে তরাইনের যুদ্ধের মাধ্যমে, তরাইনের দ্বিতীয় যুদ্ধের মাধ্যমে, কী করলো, পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করে দিল্লি দখল করলো। তখন থেকে ভারতবর্ষে ইসলাম ধর্মটা একটু স্থায়িত্ব লাভ করলো। তারপর দেখো সিফফিনের যুদ্ধ, ভীষণ ইম্পর্টেন্ট সিফফিনের যুদ্ধ। তো সেখানে যুদ্ধের পটভূমি দিয়েছি, তারপর দেখো যুদ্ধের বিবরণ দিয়েছি, ঠিক আছে 2 নম্বরে। 3 নম্বরে কোরআন প্রদর্শনী ও কূটকৌশল দিয়েছি, এই সব পয়েন্টগুলি দেবে, ঠিক আছে। তারপর সালিসি ও ফলাফল, তোমরা এই সমস্ত নোটসগুলি মাত্র কিছু টাকার বিনিময়ে পেয়ে যাবে, খুব অল্প সামান্য টাকা। তোমরা সব নোটসগুলো হিস্ট্রির এখনই যারা নাওনি অবশ্যই নিয়ে নাও। তোমরা যেটা বললাম এই নাম্বারে যোগাযোগ করতে পারো, অথবা কমেন্টে দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারো। আমার নাম করে আগেও বলছি, এখনও বলছি, আগেও বলেছি যে আমার নাম করে অনেকে নোটস বিক্রি করছে, তোমাদের সবাই নিয়ে বেশি বেশি দামে বিক্রি করছে, ঠিক আছে। কিন্তু কেউ যেন নিও না, সেটা আমার নোটসের নাম করে অন্যদের নোটস দিচ্ছে, ঠিক আছে। এগুলো আগেও বলেছি আমি। তারপর দেখো হজরত আলী ও মুয়াবিয়ার মধ্যে বিরোধ বা সংঘর্ষের কারণ আলোচনা করো, এটা ভীষণ ইম্পর্টেন্ট। খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলার হত্যাকাণ্ড দিয়েছি, খলিফা নির্বাচনে যে মত পার্থক্য সেখানে দিয়েছি। তারপরে দেখো মুয়াবিয়ার গভর্নর পদ দিয়েছি। 4 নম্বরে আধিপত্য ক্ষমতার লড়াই দিয়েছি। 5 নম্বরে খারিজি বিদ্রোহ দিয়েছি, ঠিক আছে। 6 নম্বরে ন্যায় বিচার রয়েছে। 7 নম্বরে উপসংহার রয়েছে, ঠিক আছে। 8টা প্রশ্ন বলেছি আমি, মানে 8টা পয়েন্ট, প্রশ্ন বলছি। এরপর আব্বাসীয়দের সমাজ জীবন, দেখো আব্বাসীয়দের এবার একটা কিন্তু প্রশ্ন থাকছে আব্বাসীয় থেকে, এটা নিশ্চিত। তাহলে এখানে যে তাদের সমাজ জীবনটা কীরকম, সমাজ জীবন সম্বন্ধে একটু দেওয়া হয়েছে, তোমরা দেখে নিতে পারো। তারপরে আব্বাসীয় যুগের স্থাপত্য শিল্প, দেখেছো আব্বাসীয় যুগ নিয়ে এবার কিন্তু খুব গুরুত্বপূর্ণ যুগটা। আমরা নতুন নগরের নির্মাণ শৈলী, উপকরণ কী কী লেগেছিল সেখানে, ঠিক আছে, এইগুলো দিয়েছিলাম। তারপর প্রাসাদ ও দুর্গ, বিখ্যাত মসজিদ ও মিনার। তারপরে যেটা না বললেই নয় 4 নম্বরের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, কারবেলা হত্যাকাণ্ড বা যুদ্ধের পটভূমি ও তাৎপর্য, এই একটা প্রশ্ন গেল। তারপর দেখো 7 নম্বর, আব্দুল মালিককে উমাইয়া যুগের প্রকৃত স্থপতি বলা হয় কেন, ঠিক আছে, এটা দিয়েছি, তোমরা স্ক্রিনশট মেরে নাও। উটের যুদ্ধের নামকরণ, এটাও ভীষণ ইম্পর্টেন্ট, কারণ উটের যুদ্ধে এক পক্ষ ছিল খলিফা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর অপর পক্ষে ছিল তালহা, তারপর জুবাইর ও হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা সব ছিল, ঠিক আছে। দিয়ে এই নিয়ে একটু লিখে দেবে তোমরা। 9 নম্বর দেখো যে উমাইয়া যুগের শিল্প সংস্কৃতি। ভিডিওগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও, সাজেশন তোমাদের কত কাজে লাগছে
অবশ্যই জানিও। বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করো, ঠিক আছে? হাই মাদ্রাসা বোর্ডের সমস্ত স্টুডেন্টরা যেন এই ভিডিওগুলো দেখতে পারে, সেটা তোমাদের দায়িত্ব, ঠিক আছে? তোমরা যদি চাও অবশ্যই এই ভিডিওগুলো ছড়িয়ে দিতে, তোমরা কিন্তু সবাই ছড়িয়ে দিতে পারো, ঠিক আছে? তোমরা তো কেউ করো না, সাবস্ক্রাইবটাও করো না, যেটা ফ্রিতে, ঠিক আছে? তো চেষ্টা করো একটু ভিডিওগুলো শেয়ার করতে। এত সুন্দরভাবে নোটস বানিয়ে তোমাদের দিচ্ছি, যদি একটু শেয়ার না করো তাহলে তো খারাপই লাগে, তাই না? তো দেখো যে মিশরের ফাতিমীয় বংশের পতনের কয়েকটি কারণ লেখো, ভীষণ ইম্পর্টেন্ট। কয়েকটা কারণ দিয়েছি, মূল কারণগুলি যেগুলি: অযোগ্য উত্তরাধিকারী, তারপর অভ্যন্তরীণ গোলযোগ, তারপর সালাউদ্দিনের আক্রমণ, ঠিক আছে? এইভাবে দিয়েছি। এরপর দেখো খলিফা হারুন আল রাশিদ সম্পর্কে আলোচনা করতে বলেছে, এটাও 8 নম্বরের, 4 নম্বরেরও আসতে পারে। এটা তো কোশ্চেনটা আগে আলোচনা করেছি, গৃহ বিভাগ। তারপর দেখো 2 নম্বরে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 নম্বরের ভীষণ ইম্পর্টেন্ট, যে কাকে কেন শেরে খোদা বলা হয়? হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার অদম্য সাহসিকতা ও অসীম শৌর্য বীর্যের জন্য শেরে খোদা বলা হয়। 2 নম্বর দেখো শিয়া কাদের বলা হয়? যারা শিয়া শব্দের অর্থ অনুগামী দল। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যারা অনুগামী ছিল তাদেরকে বলা হয়। জাকাত কি? জাকাত হলো এক ধরনের দরিদ্র কর। এই কর ধনী মুসলমানদের জন্য ফরজ। এই কর এই কর সবাইকে দিতে হয়, ঠিক আছে? এখানে টুটা মিস্টেক হয়ে গেছে। তো এই করের উদ্দেশ্য সামাজিক সমতা। এখানে সামাজিক সমতা, মমতা নয়, এখানে হবে সমতা, ঐক্য, ভ্রাতৃত্ব স্থাপন করা। তারপর জিজিয়া কর। জিজিয়া কর হলো সামরিক কর। মুসলিম রাষ্ট্রে বসবাসকারী অমুসলিম নাগরিকদের নিরাপত্তা ও যুদ্ধে অংশ না নেওয়ার জন্য এই কর দিতে হতো। তারপর দেখো হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গণি কেন বলা হয়? গণি কথার অর্থ হলো ধনী। ইসলাম গ্রহণের পূর্ব থেকেই হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার ধনী ব্যক্তিদের মধ্যে অন্যতম ছিলেন, তাই তাকে গণি বলা হতো। তারপর দেখো হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জুন্নুরাইন বলা হয় কেন? ঠিক আছে, এটা একটা। তারপর কারবালার যুদ্ধ কাদের মধ্যে হয়? এটা আগেই বলেছি। তারপর ইয়াজিদ বাহিনীর সঙ্গে এটা কোয়েশ্চেন নয়, পরেরটা। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিদ্দিক কেন বলা হয়? ঠিক আছে, এই ধরনের কিছু প্রশ্ন রয়েছে। নহরে জুবাইদা ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের জন্য, নহরে জুবাইদা। খারিজি কাদের বলা হয়? এইসব কোয়েশ্চেনগুলো মাস্ট, তোমরা সব কমন পেয়ে যাবে এখান থেকে, ঠিক আছে? ভিডিওটি একটু বড় হলো, তোমরা অবশ্যই দেখো এবং শেয়ার করো, ভীষণ পরিমাণে শেয়ার করো ভিডিওটি। তোমরা সমস্ত মাদ্রাসা বোর্ডের স্টুডেন্টদের দেখিয়ে দাও শেয়ার করে। স্কুল বোর্ডের তো কত ভিউজ হয়, তাই না? বা কত স্টুডেন্টরা দেখে উপকৃত হয়, কিন্তু তোমরা কিছুই করো না। একটু অন্তত শেয়ারটা করে দাও, তোমাদের হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস লাগিয়ে দাও, ফেসবুকে শেয়ার করে দাও। তারপর তরাইনের দ্বিতীয় যুদ্ধ সম্পর্কে কি জানো? এইভাবে অনেক কোয়েশ্চেনগুলো আছে, তোমরা চাইলে পিডিএফটি অবশ্যই নিতে পারো, খুবই সামান্য টাকার বিনিময়ে পিডিএফটা দেওয়া হচ্ছে। আমি তোমাদের পরবর্তীতে 8 নম্বরের যে কোয়েশ্চেনগুলো আছে সেই ভিডিওগুলো দিতে থাকবো, ঠিক আছে?